উপকূলের কাদামাটির নিচে গুটিসুটি মেরে থাকা এক প্রাণী, যাকে একসময় জেলেরা জালে জড়ালে বিরক্তি নিয়ে ফেলে দিতেন। আজ সেই কাকড়াই বদলে দিচ্ছে হাজারো উপকূলবাসীর ভাগ্য। সাতক্ষীরার শ্যামনগর থেকে কক্সবাজারের উপকূল পর্যন্ত রাস্তার দুই ধারে গড়ে উঠেছে কাকড়ার ডিপো, খামার আর ব্যবসা কেন্দ্রের সারি। একদিনে যেখানে শুধু খুলনা অঞ্চল থেকেই প্রায় 10 মেট্রিক টন কাকড়া বিদেশের পথে পাড়ি জমায়, চিংড়িকে পেছনে ফেলে এই নীরব বিপ্লব এখন বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি খাতগুলোর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় একটি হয়ে উঠছে। কিন্তু এই শিল্প ঠিক কতদূর যেতে পারে আর কোথায় এর সবচেয়ে বড় বাধা, তা বুঝতে হলে প্রথমে দেখা দরকার এটি দেশের কোথায় কোথায় ছড়িয়ে আছে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার পাশাপাশি বাংলাদেশের কাঁকড়া চাষের সবচেয়ে বড় কেন্দ্র হল কক্সবাজার। এখানে 2003 সালের দিকে প্রথম কাঁকড়ার পোনা ও চাষ বিষয়ক গবেষণা শুরু করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্র। এরপর 2014 সাল থেকে ইউএসএআইডির অর্থায়নে ও ওয়ার্ল্ড ফিশের একটি প্রকল্পের মাধ্যমে এর সম্প্রসারণ ঘটে। কক্সবাজারের অনেক চিংড়ি চাষি এখন কাঁকড়া চাষে ঝুঁকে স্বাবলম্বী হয়েছেন। এছাড়া দেশের 710 কিলোমিটার উপকূলীয় এলাকা জুড়েই কমবেশি কাঁকড়ার, বিশেষত বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ম্যাড ক্র্যাব বা শিলা কাঁকড়ার উপস্থিতি রয়েছে। ফলে পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুরের মতো উপকূলীয় জেলাগুলোতেও ছোট পরিসরে চাষ সম্প্রসারিত হচ্ছে। সরকারিভাবেও বিভিন্ন জেলায় কাঁকড়া ও কুচিয়া চাষের প্রদর্শনী প্রকল্প নেওয়া হয়েছে। বাংলাদেশের কাঁকড়া মূলত দুই ধরনের রপ্তানিযোগ্য। প্রথমত, জীবন্ত ম্যাড ক্র্যাব বা সফট শেল নরম খোলসের কাঁকড়া। বর্তমানে এই কাঁকড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তাইওয়ান, জার্মানি ও যুক্তরাষ্ট্র সহ প্রায় 20 থেকে 25টি দেশে রপ্তানি হয় এবং বিশ্ববাজারে সফটশেল কাঁকড়ার চাহিদা ক্রমেই বাড়ছে। ঐতিহাসিকভাবে চীন ছিল সবচেয়ে বড় একক বাজার। খুলনা অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ করা কাঁকড়া ও কুচের সবচেয়ে বড় বাজার ছিল চীন। কিন্তু করোনাকালীন রপ্তানি বন্ধের ঘটনা দেখিয়েছে একক বাজারের উপর অতিরিক্ত নির্ভরতা এই শিল্পের জন্য একটি বড় ঝুঁকি। সে সময় প্রতিদিন প্রায় 4 কোটি টাকার ক্ষতি হয়েছিল। মৎস্য বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়ে বছরের 12 মাসই কাঁকড়ার চাহিদা থাকে, যা দীর্ঘমেয়াদে এই শিল্পের জন্য একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করে। চীন নির্ভরতা কমিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপে বাজার বিস্তৃত হওয়ায় শিল্পটি আগের চেয়ে অনেক বেশি স্থিতিস্থাপক। সাতক্ষীরার মতো এলাকায় কাঁকড়া চাষকে ঘিরে গড়ে ওঠা ডিপো, খামার ও ব্যবসা কেন্দ্রের নেটওয়ার্ক স্থানীয় ও বহিরাগত উভয় শ্রেণীর মানুষের জীবিকা বদলে দিচ্ছে। চিংড়ির তুলনায় কম বিনিয়োগ ও কম সময়ে ফলন পাওয়া যায় বলে অনেক চাষি চিংড়ি ছেড়ে কাঁকড়ায় ঝুঁকছেন, যা এই খাতে মূলধন ও দক্ষতা দুটোই বাড়াচ্ছে। এই শিল্পের সবচেয়ে বড় দুর্বলতা হল হ্যাচারি প্রযুক্তি। 2016 সালে সাতক্ষীরার শ্যামনগরে দেশের প্রথম কাঁকড়া হ্যাচারি স্থাপিত হলেও সাফল্যের হার এত কম যে এখনও বাণিজ্যিকভাবে টেকসই নয়। এই ধরনের হ্যাচারি সফল করতে থাইল্যান্ডের লেগেছে 23 বছর, ভিয়েতনামের 16 থেকে 17 বছর এবং ফিলিপাইনের প্রায় 18 বছর। এর ফলে বাংলাদেশের চাষিরা এখনও মূলত প্রকৃতি থেকে ধরা পোনার উপর নির্ভরশীল, যা সরবরাহ অনিশ্চিত ও প্রকৃতি থেকে অতিরিক্ত আহরণের ঝুঁকি তৈরি করে। 3টি প্রবণতা সামনের দিকে চিত্র ঠিক করবে। প্রথমত, হ্যাচারি প্রযুক্তির অগ্রগতি হলে উৎপাদন প্রাকৃতিক পোনার সীমাবদ্ধতা কাটিয়ে অনেক বড় পরিসরে যেতে পারবে, ঠিক যেমনটা ভিয়েতনাম ও থাইল্যান্ডে ঘটেছে। দ্বিতীয়ত, বাজার বহুমুখীকরণ অব্যাহত থাকলে চীনের উপর নির্ভরতা কমিয়ে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার মধ্যে ঝুঁকি ভাগ হয়ে যাবে, ফলে সাময়িক বাজার বিপর্যয়ের প্রভাব কম পড়বে। তৃতীয়ত, সফটশেল প্রক্রিয়াজাতকরণের মূল্য সংযোজন। কাঁচা কাঁকড়ার বদলে প্রক্রিয়াজাত বা হিমায়িত সফটশেল রপ্তানি বাড়ালে একই উৎপাদন থেকে অনেক বেশি বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। সামগ্রিকভাবে নীতি সহায়তা, হ্যাচারি গবেষণায় বিনিয়োগ ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার হলে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কক্সবাজার কেন্দ্রিক এই শিল্প বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি খাতগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি হয়ে উঠতে পারে।